ছাত্র বন্ধুরা, তোমাদের সামনে এসে গেলাম। আজকে যে অংশটা আলোচনা করব সেটা উদ্ভিদের ফুলের বিভিন্ন অংশ। তোমরা দেখবে এর আগে আমি যে ফুলের উপরে একটা ভিডিও করেছি, শেষের দিকটা একটু মোবাইলে প্রবলেম থাকার জন্য শেষ করতে পারিনি। ফুল একটি পরিবর্তিত বিটপ, সেই অংশ দিয়ে আমি ওটা শেষ করেছি। আসলে একটু প্রবলেম ছিল মোবাইলে অথবা নেট কানেকশানে, সেই জন্য ভিডিওটা যতটুকু হয়েছে কমপ্লিট বলে মনে হচ্ছে না। আমি ঠিক তার পরের থেকে শুরু করছি। তোমরা ফুলের উপরে যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি, সেখানে দেখবে লাস্টে একটা পার্ট আমি আলোচনা করেছি ফুল একটি পরিবর্তিত বিটপ, অর্থাৎ ফুল কেন পরিবর্তিত বিটপ তার সপক্ষে আমি 3টে যুক্তি ওখানে দিয়েছি। সেই যুক্তিগুলো তোমরা ওখান থেকে ভালো করে শুনে নেবে, খাতাতে একটু লিখে নেবে। তারপরে যাব, দেখবে ওখানে লেখা আছে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। বোর্ডে যে প্রশ্নগুলো আমি লিখেছিলাম এর আগের ভিডিওতে, দেখবে বোর্ডে লেখা রয়েছে তৃতীয় অংশ 1, 2, 3। একে ছিল ফুল কাকে বলে, 2 ছিল ফুল একটি পরিবর্তিত বিটপ, সেটা ব্যাখ্যা করো, বা ফুলকে আমরা পরিবর্তিত বিটপ বলে থাকি কেন, সেই কথাটা ছিল। তারপর একটা পার্ট ছিল একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বিবরণ দাও। আদর্শ ফুল, আদর্শ ফুল মানে হচ্ছে যে ফুলে পুষ্পবৃন্ত থাকবে, পুষ্পাক্ষ থাকবে, এবং ফুলের যে 4টা স্তবক, ফুলের যে 4টা স্তবক, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র থাকবে, সেই ফুলকে আমরা বলি আদর্শ ফুল। আদর্শ মানে এটা খেয়াল করে দেখো, বৃন্ত থাকবে, পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ থাকবে, এবং ফুলের 4টা স্তবক, বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর, এগুলো সবই থাকবে। আদর্শ ফুলের বিভিন্ন অংশের ছবি আমি এখানে দেখিয়েছি। একটা আদর্শ ফুলের এখানেও কিন্তু দেখিয়েছি। এখানে যে আদর্শ ফুলের অংশগুলো, তার মধ্যে পুষ্পবৃন্ত, পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ, এবং এগুলো পুষ্পস্তবক। পুষ্পস্তবক মানে হচ্ছে, পুষ্পস্তবক মানে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। ফুলের যে সরু ডাটির মতো অংশ, যা ফুলকে কাণ্ডের সঙ্গে বা উদ্ভিদের বিটপ অংশের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে, সেই ডাটির মতো অংশ বা সরু দণ্ডাকার অংশকে পুষ্পবৃন্ত বলা হয়। পুষ্পবৃন্ত বলা হয়, পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্তের অগ্রভাগে একটা স্ফীত ফোলা অংশ থাকে। এখানে এই অংশটাকে আমরা দেখিয়েছি, স্ফীত ফোলা অংশ। এখানে এই অংশ স্ফীত ফোলা অংশ, একে বলি আমরা পুষ্পাক্ষ। দেখো এখানে পুষ্পাক্ষ লিখেছি, পুষ্পাক্ষ। এটা ফুলের অংশগুলোর দ্বিতীয় অংশ। পুষ্পাক্ষের উপরে ফুলের যে অংশগুলো সাজানো থাকে তাকে বলা হয় পুষ্পস্তবক। পুষ্পস্তবক, পুষ্পস্তবক মানে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। তা এই পুষ্পস্তবকের যে অংশগুলো, এই ডান দিকের ছবিটা একটু খেয়াল করে দেখো, একদম বাইরের দিকে বৃতি রয়েছে। বৃতির অংশগুলোকে বৃত্তাংশ বলা হয়, বৃতির অংশগুলোকে বৃত্তাংশ বলে। এখানে এই ছবিটা একটু খেয়াল করো, এটা বৃত্তাংশ। বৃতির অংশগুলোকে বৃত্তাংশ বলা হয়, বৃতির অংশগুলোকে বৃত্তাংশ বলা হয়। এটা সবুজ রঙের হয়ে থাকে, সবুজ রঙের হয়ে থাকে প্রধানত। এটা কুড়ি অবস্থায় ভিতরের অংশগুলোকে রক্ষা করে, এবং এটা সবুজ বর্ণ হওয়ার জন্য সালোক সংশ্লেষেও সাহায্য করে। একটা রক্ষাকারী অংশ আর একটা খাদ্য
তৈরি করা আর উপর ভিত্তি করে দুটো কাজ বলা হয়। এক হচ্ছে বৃতি সবুজ সালোক সংশ্লেষে সাহায্য করে, আর বৃতি ফুলের অন্যান্য স্তবকগুলোকে কুড়ি অবস্থায় অর্থাৎ ফোটেনি এমন অবস্থায় ফুলের বিভিন্ন অংশগুলোকে, ভিতরের অংশগুলোকে রক্ষা করে। এরপরে দলমণ্ডল থাকে, দলমণ্ডলের অংশগুলোকে দলাংশ বলা হয়, দলাংশ বা পাপড়ি, দলাংশ বা পাপড়ি। এই অংশ এদিকে এটা আছে, এদিকে এটা আছে, দলাংশ বা পাপড়ি বলে থাকে, দলাংশ বা পাপড়ি, দলাংশ বা পাপড়ি। এটা বেশিরভাগ ক্ষেত্রে রঙিন বর্ণের হয়ে থাকে, তবে কিছু কিছু ফুল আছে সাদাও হয়, তোমরা খেয়াল করে দেখবে। রজনীগন্ধা, গন্ধরাজ, তারপরে হচ্ছে জুঁই ফুল অথবা টগর, এই ফুলের পাপড়িগুলো সাদা রঙের হয়ে থাকে। কিন্তু উজ্জ্বল বর্ণের পাপড়িও কিন্তু দেখা যায়, রঙিন হতে পারে অথবা বর্ণহীন হতে পারে। এই ফুলের যে দলমণ্ডলের অংশগুলোকে আমরা দলাংশ বা পাপড়ি বলছি, দলাংশ বা পাপড়ি বলছি, এটাকে আমরা পাপড়ি বা দলাংশ বলে থাকি, পাপড়ি বা দলাংশ বলে থাকি। এগুলো কীট পতঙ্গকে আকৃষ্ট করে উদ্ভিদের পরাগ মিলনে সাহায্য করে, কীট পতঙ্গকে আকৃষ্ট করে উদ্ভিদের পরাগ মিলনে সহায়তা করে। এছাড়াও কুড়ি অবস্থাতে অর্থাৎ অফোটা অবস্থাতে ফুলের ভিতরের স্তবকগুলোকে রক্ষা করে, অর্থাৎ পুংকেশর চক্রকে এবং গর্ভকেশর চক্রকে রক্ষা করে। এই যে দুটো স্তবকের নাম আমি বললাম, দুটো স্তবকের মধ্যে কি কি বললাম? একদিকে বললাম বৃতি, আরেকটাকে বললাম দলমণ্ডলী, দলমণ্ডলী। এই বৃতি এবং দলমণ্ডল দুটোকে একসাথে বলা হয় সাহায্যকারী স্তবক, ফুলের সাহায্যকারী স্তবক। এরা মানে জননে বা বংশ বিস্তারে সরাসরি কোনো ভূমিকা নিয়ে থাকে না, পরোক্ষ ভূমিকা নিয়ে থাকে। এই জন্য এদেরকে জনন স্তবক না বলে, অত্যাবশ্যকীয় স্তবক না বলে এটাকে সাহায্যকারী স্তবক বলা হয়। তাহলে ফুলের সাহায্যকারী স্তবক বলতে কি কি বোঝানো হয়? বৃতি এবং দলমণ্ডল। বৃতির অংশগুলোকে বৃত্তাংশ বলা হয়, দলমণ্ডলের অংশগুলোকে দলাংশ বলা হয়। দলাংশ মানে পাপড়ি, দলাংশ মানে পাপড়ি, এটা একটু মাথায় রাখতে হবে। এই পাপড়িগুলো গন্ধযুক্ত হতে পারে অথবা গন্ধবিহীন হতে পারে, বর্ণযুক্ত হতে পারে অথবা বর্ণহীন হতে পারে। আমি আগেই বলেছি দুটো কাজ, এক হচ্ছে কীটপতঙ্গকে আকৃষ্ট করে উদ্ভিদের পরাগ মিলনে সাহায্য করা বা পরাগ যোগে সাহায্য করা, আর দ্বিতীয় কাজ কুড়ি অবস্থাতে ভেতরের স্তবক দুটোকে রক্ষা করা, অর্থাৎ দলমণ্ডলের অংশগুলো পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্রকে রক্ষা করে। তাহলে ক্লিয়ার? অত্যাবশ্যকীয় স্তবকে আমরা এবার চলে যাই। ফুলের এরপরে দুটো স্তবক থাকে, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। পুংকেশর চক্রের এক একটা অংশকে বলা হয় পুংকেশর। এই যে ছবিটা আমি এখানে দেখিয়েছি, এটা কিন্তু একটা পুংকেশরের ছবি, পুংকেশরের ছবি। ইংরেজিতে স্ট্যামেন বলা হয়, পুংকেশরের ছবি, স্ট্যামেন, পুংকেশরের ছবি, পুংকেশর। স্ট্যামেন বলা হয় ইংরেজিতে। এই ছবিতে যদি চলে আসো, এটা কিন্তু পুংকেশর, এটা পুংকেশর। স্ট্যামেন, স্ট্যামেন বা পুংকেশর, স্ট্যামেন বা পুংকেশর। এক একটা পুংকেশরের দুটো করে অংশ থাকে, একটাকে বলে পুংদণ্ড, পুংদণ্ড এই সরু ডাটির মতন অংশটা পুংদণ্ড, আর তার ডগাতে একটা স্ফীত অংশ থাকে, এটাকে পরাগধানী বলা হয়। এখানে যে ছবি দেখানো হয়েছে এটা পরাগধানী। এই পরাগধানী
আমি একটু ছবিটা বড় করে এঁকে দেখাচ্ছি। এমন ভাবেও আমরা আঁকতে পারি, পরাগধানী এইভাবেও আমরা দেখাতে পারি। এই পুংদণ্ড, এটা পরাগধানী, এর ভেতরে পরাগরেণু তৈরি হয়, পরাগরেণু তৈরি হয়। এই পরাগরেণুগুলো পরাগধানী পরিণত হলে বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে আসে। এগুলো পরাগরেণু, পরাগরেণু। এই পরাগরেণুগুলো যে পদ্ধতিতে পরাগধানী থেকে গর্ভমুণ্ডতে গিয়ে পড়ে, পরাগধানী থেকে গর্ভমুণ্ডতে গিয়ে পড়ে, তাকে বলা হয় পরাগ মিলন, তাকে বলা হয় পরাগ মিলন বা পরাগযোগ, পরাগ মিলন বা পরাগযোগ। পরাগরেণুগুলো পরাগধানী থেকে যে পদ্ধতিতে গর্ভমুণ্ডতে গিয়ে পড়ে তাকে পরাগযোগ বা পরাগ মিলন বলা হয়। এই পরাগযোগ বা পরাগ মিলন দু রকমের হয়, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। ফুলের চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমি পরাগ মিলন বা পরাগযোগ তোমাদেরকে পড়াবো, তখন বিস্তারিতভাবে আমার ভিডিও থেকে শুনে নেবে। এখন মিনিমাম অংশটুকু আলোচনা করছি, কেননা আমার আলোচ্য বিষয়টা ফুল এবং ফুলের বিভিন্ন অংশ। তাহলে পুংকেশর চক্রের এক একটা অংশকে পুংকেশর বলে ও স্ট্যামেন বলা হয়। স্ট্যামেনের কটা অংশ? দুটো অংশ, পুংদণ্ড, পুংদণ্ড, আর একটা হচ্ছে পরাগধানী, আর একটা হচ্ছে পরাগধানী, পরাগধানী। পরাগধানীর মধ্যে পরাগরেণু তৈরি হয়। এই পরাগরেণু পরাগধানী পরিণত হলে বাইরে বেরিয়ে আসে এবং বিভিন্ন বাহকের মাধ্যমে গর্ভমুণ্ডতে গিয়ে পড়ে। এটাকে পরাগ মিলন বলে আমি একটু আগে বললাম। এই যে বাহকগুলো জল হতে পারে, এই বাহকগুলো বাতাস হতে পারে, এই বাহক পতঙ্গ হতে পারে, কোনো পাখি হতে পারে, বাদুর জাতীয় প্রাণী হতে পারে, শামুক জাতীয় প্রাণী হতে পারে। এই পরাগযোগের বাহক ব্যাপারটা কি সেটা পরাগ মিলন বা পরাগযোগ করাতে গিয়ে আমি তোমাদের আলোচনা করব। নেক্সট চলে যাই ফুলের একেবারে ভেতরের দিকে। একেবারে ভেতরের দিকে একটা স্তবক থাকে, তাকে বলা হয় গর্ভকেশর চক্র বা স্ত্রীস্তবক। গর্ভকেশর চক্র, গর্ভকেশর চক্র বলে। তোমরা এখানে একটু খেয়াল করে দেখো, এই যে একদম মাঝখানে যে অংশটা আঁকা হয়েছে এটা গর্ভকেশর চক্র। আমি এটাকে বাইরে বের করে এনে তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি। গর্ভকেশর চক্র এর এক একটা অংশকে, গর্ভকেশর চক্রের এক একটা অংশকে বলা হয় গর্ভপত্র। গর্ভপত্র, এটা একটা গর্ভপত্রের ছবি, গর্ভপত্র। গর্ভকেশর চক্রের এক একটা অংশকে গর্ভপত্র বলা হয়। এই গর্ভপত্রের তিনটে অংশ, গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড আর একটা হচ্ছে গর্ভদণ্ড। গর্ভদণ্ড দুটো অংশ হলো, একটা গর্ভাশয় বা ডিম্বাশয়, গর্ভাশয় বা ডিম্বাশয়, গর্ভাশয় বা ডিম্বাশয়, তিনটে অংশ। গর্ভকেশর চক্রের এক একটা অংশকে গর্ভপত্র বলা হয়, এটা গর্ভপত্র। এই গর্ভপত্রের তিনটে অংশ, একেবারে নিচের দিকে স্ফীত ফোলাংশ তাকে বলে গর্ভাশয় বা ডিম্বাশয়। তারপরে সরু কাঠির মতো অংশ, এটাকে গর্ভদণ্ড বলা হয়। আর একেবারে উপর দিকে স্ফীত ফোলাংশ, এটাকে বলা হয় গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডতে পরাগধানী থেকে পরাগরেণুগুলো নির্দিষ্ট বাহকের মাধ্যমে গিয়ে পড়ে। এই গর্ভপত্রের যে গর্ভাশয়, গর্ভাশয়ের মধ্যে গোলাকার বা ডিম্বাকার এক বা একাধিক অংশ থাকে, এক বা একাধিক গোলাকার কিংবা ডিম্বাশয় অংশ থাকে, গোলাকার কিংবা ডিম্বাকার অংশ থাকে।
এই যে গোলাকার বা ডিম্বাকার অংশগুলো থাকে, এদের সঙ্গে একটা হতে পারে, একের বেশি হতে পারে, এগুলোকে বলা হয় ডিম্বক। এগুলোকে বলা হয় ডিম্বক। ডিম্বক বলা হয় ডিম্বক। ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাকার কিংবা গোলাকার যে অংশগুলো থাকে ডিম্বক বলা হয়। ইংরেজিতে বলে ওভিউল। ওভিউল বা ডিম্বক। এই ডিম্বকের ভেতরে একটা থলির মতো অংশ থাকে। প্রতিটি ডিম্বকের ভেতরে একটা থলির মতো অংশ থাকে। সেই থলির মতো অংশটা আমি এখানে এঁকে দেখাচ্ছি। এরকম থলির মতো অংশ থাকে। থলির মতো অংশকে বলা হয় ভ্রূণস্থলী। 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 ভ্রূণস্থলী বলে। ভ্রূণস্থলী বলে। আমরা যদি একটা ভ্রূণস্থলীকে আলাদাভাবে নিয়ে দেখি, একটা পরিণত ভ্রূণস্থলীকে যদি আমরা আলাদাভাবে নিয়ে দেখি, তাহলে একটা পরিণত ভ্রূণস্থলী দেখতে অনেকটা এই টাইপের হয়ে থাকে। পরিণত ভ্রূণস্থলী দেখতে অনেকটা এই টাইপের হয়ে থাকে। অনেকটা ডিম্বাকার বা সামান্য ডিম্বাকার, কিন্তু সাইডগুলো একটু সামান্য ঢেউ খেলানো টাইপের হলেও হতে পারে। এই ভ্রূণস্থলীর ভেতরে ঠিক মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে। এখানে 3টে কোষ থাকে। এদিকে 3টে কোষ থাকে। এই যে উপরের দিকটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র অঞ্চল। উপরের দিকটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র অঞ্চল। ডিম্বক রন্ধ্র অঞ্চল। ডিম্বক রন্ধ্র অঞ্চল। আর নিচের দিকটা ডিম্বক মূল অঞ্চল। ডিম্বক রন্ধ্র অঞ্চলের দিকে 3টে কোষ থাকে। 3টে কোষের মধ্যে মাঝখানেরটা বড় হয়, এটাকে বলে ডিম্বাণু। একে বলে ডিম্বাণু। ডিম্বাণু বলে। আর দুপাশে 2টো কোষ থাকে, একে বলা হয় সহকারী কোষ। সহকারী কোষ। সহকারী কোষ। সহকারী কোষ। সহকারী কোষ। আর নিচের দিকে 3টে কোষ থাকে। দেখো, এই 3টে কোষকে একসাথে বলা হয় প্রতিপাদ্য কোষ সমষ্টি। প্রতিপাদ্য কোষ সমষ্টি। প্রতিপাদ কোষ সমষ্টি। প্রতিপাদ কোষ সমষ্টি। তাহলে উপরের দিকে 3টে থাকে, নিচের দিকে 3টে থাকে, আর মাঝখানে পরিণত হলে একটা কোষ আমরা দেখতে পাই, নগ্ন কোষ। এটার নাম দেওয়া হয়েছে নির্মিত নিউক্লিয়াস। নির্মিত নিউক্লিয়াস। নির্মিত নিউক্লিয়াস। নির্মিত নিউক্লিয়াস। মাঝখানে যে কোষটা থাকে, এগুলো সব নগ্ন টাইপের কোষ, প্রকৃত কোষ না। এটাকে নির্মিত নিউক্লিয়াস বলা হয়। নির্মিত নিউক্লিয়াস। পরিণত অবস্থায় নির্মিত নিউক্লিয়াস। অপরিণত অবস্থায় ওখানে 2টো নিউক্লিয়াস থাকে, ওকে মেরু নিউক্লিয়াস তখন বলা হয়। অপরিণত অবস্থায় এখানে 2টো নিউক্লিয়াস থাকবে, 1টা 2টো, তখন নাকি মেরু নিউক্লিয়াস বলা হবে। পরিণত হয়ে গেলে 2টো মিলিত হয়ে একটা নিউক্লিয়াস তৈরি করবে, তাকে বলা হবে নির্মিত নিউক্লিয়াস। নির্মিত নিউক্লিয়াস। দেখো আমি এখানে নির্মিত নিউক্লিয়াস কতটা লিখেছি। তা এত বিস্তারিত ভাবে তোমাদের ক্লাস 7-এ পড়ানো হয় না, ক্লাস 10-এ পড়ানো হয়। তাহলে এবার দেখা যাক, এই যে গর্ভকেশর চক্রের এক একটা অংশকে গর্ভপত্র বলছি, এই গর্ভকেশর চক্রের কি কাজ? এই গর্ভকেশর চক্রের যে ডিম্বাশয়,
এই যে ডিম্বাশয় অংশটা রয়েছে, এই যে ডিম্বাশয় অংশগুলো থেকে ফল তৈরি হয়। কখন তৈরি হয়? নিষেক হয়ে যাওয়ার পরে, নিষেক ঘটার পরে ফল তৈরি করে, ডিম্বাশয় ফল গঠন করে। আর ডিম্বাশয়ের ভেতরে যে ডিম্বক থাকে, সে ডিম্বক বীজ গঠন করে, নিষেকের পর, নিষেক ঘটে যাওয়ার পরাগমিলনের পর নিষেক ঘটে থাকে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে আমরা সংক্ষেপে নিষেক বলে থাকি। পরাগ মিলন ঘটে যাওয়ার পরে নিষেক বলে একটা ঘটনা ঘটে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে আমরা নিষেক বলে থাকি। পরাগরেণুর মধ্যে দুটো শুক্রাণু থাকে, আর এই যে পরিণত ভ্রূণস্থলীর মধ্যে যে ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণুর সাথে পরাগরেণুর একটা শুক্রাণু মিলন হয়, আর একটা নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলন হয়। এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বলা থাকবে। আবার শুক্রাণুর সাথে এই যে নির্মিত নিউক্লিয়াস, এরও মিলনকেও এক ধরনের নিষেক বলা হয়। তা এই নিষেক সংক্ষেপে যদি বলা হয় একটু নিচু ক্লাসে, তাহলে বলা হয় পুরুষ জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনকে নিষেক বলে। অর্থাৎ শুক্রাণু মানে পুরুষ জনন কোষ, আর ডিম্বাণু মানে স্ত্রী জনন কোষ, এদের মিলনকে নিষেক বলা হয়। এই যে নিষেকের পর এই ডিম্বাশয়টা ফল গঠন করে, ডিম্বকটা বীজ গঠন করে, ডিম্বাশয়ের ত্বকটা ফলের ত্বক গঠন করে, ডিম্বকের ত্বক বীজের ত্বক গঠন করে। এই হচ্ছে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের বিবরণ এবং তার কাজ। তোমরা তোমাদের বইটা খুব ভালো করে পড়ো। নেক্সট দিন আমি একলিঙ্গ ফুল, উভয় লিঙ্গ ফুল কাকে বলে এটা পড়াবো। তারপরে হচ্ছে সেই সঙ্গে সঙ্গে পড়াবো সমাঙ্গ ফুল, অসমাঙ্গ ফুল কাকে বলে সেটা পড়াবো। এগুলো বাকি রইল, নেক্সট দিনের ক্লাসে এগুলো আলোচনা করব। সবাই ভালো থেকো, এবং আগের ভিডিওটার সঙ্গে মিল রেখে আমি ক্লাস করলাম, এটা একটু মনে রাখবে। আজ এখানে শেষ করছি।